আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। রাজধানী সহ সারা দেশে নারীদের উপর নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জননিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ ধর্ষণকারীদের বিচার দ্রুত ট্রাইব্যুনালে করার দাবিও জানান তারা। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। নারী নিপীড়ন ও ধর্ষণ ভয়াবহ আকার ধারণ করছে দেশে। প্রতিনিয়ত কোনো না কোনো এলাকায় ধর্ষিত হচ্ছে নারী। এমনকি নারী দিবসেও এমন ঘটনার শিকার হয়েছেন তারা। তাই এর প্রতিবাদে রাস্তায় নেমে আসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বলেন, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষায় ফিরে যাবে না। ধর্ষণের বিচার হচ্ছে ততক্ষণ আমরা কেউ ক্লাস অ্যাটেন্ড করব না, সমস্ত কিছু বর্জন করা হচ্ছে। এই ফাঁসির পরিবর্তে আরো দৃষ্টান্তমূলক কি সাজার ব্যবস্থা করা যায়, আমরা সেই ব্যাপারে বলেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অভিযোগ করেন, অপরাধীদের কঠোর শাস্তি না হওয়ায় এমন ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। আসিয়ার সাথে যেটা হয়েছে এটা কোনো মানুষের দ্বারা করা সম্ভব? যদি তাই না হয় তার প্রতি এত লেনিয়েন্ট হওয়ার কি কারণ? শুধু ধর্ষণকারী নয়, ধর্ষণের সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে প্ররোচনা দিয়েছে তাদের একই কাতারে বিচারের দাবি জানাচ্ছি। ধর্ষকের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড, এটা বাংলাদেশে কার্যকর হতেই হবে। এখানে কোনো হিউম্যান রাইটসের দোহাই চলবে না। সরকার যদি স্বল্প সময়ের মধ্যে এর ব্যবস্থা না গ্রহণ করে তাহলে হয়তো ছাত্র জনতা আবার মাঠে নেমে পড়বে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। একই দাবিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষণের বিচার নিশ্চিত না করা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ধর্ষকদের জনসমক্ষে এনে কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া হোক এবং এরকম অসুস্থ পরিবেশ সৃষ্টি না। এছাড়া ময়মনসিংহ, ফরিদপুর ও আশুলিয়া সহ বিভিন্ন জায়গায় ধর্ষকদের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করা হয়। বিপুল দেবরায়, আরটিভি, ঢাকা। মাগুরায় শিশু ধর্ষণের বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ২৪ ঘন্টার মধ্যে ভুক্তভোগী শিশুটির ছবি ও ভিডিও গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সচিবালয়ের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ধর্ষণ মামলার তদন্ত ১৫ দিনে এবং মামলার বিচার ৯০ দিনে শেষ করার আইন করা হচ্ছে। শিশুটির মামলা পরিচালনা ও চিকিৎসার খরচের দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিস্তারিত আতিকা রহমানের রিপোর্টে। মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনার বিষয়টি হাইকোর্টের নজরে আনেন এক আইনজীবী। এক রিটের শুনানি নিয়ে বিচারপতি ফারহা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ১৮০ দিনের মধ্যে বিচার কাজ শেষ করার আদেশ দেন। কোর্ট যখন দেখলো আইনের ভিতরে ১৮০ দিন দেওয়া আছে, কোর্ট সেটাকে আর ট্রাভেল বাইপাস করতে পারলো না, তার জন্য কোর্ট বলে ১৮০ দিনের মধ্যে বিচারটা শেষ করা হয়। শিশুটির ছবি, ভিডিও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে ২৪ ঘন্টার মধ্যে সরাতে বিটিআরসি সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভুক্তভোগী শিশু ও তার পরিবারের সদস্যদের দেখভাল ও নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেন আদালত। প্রথম নির্দেশনাটি হচ্ছে ৮ বছরের শিশু যিনি ভিকটিম এবং তার বোন যার বয়স ১৪ বছর, সেও শিশু, এই দুইজনের যেই নাম এবং ছবি এবং ভিন্ন ভিডিও চিত্র অথবা ছবি এবং অন্যান্য কিছু যেগুলা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার হয়েছে সেগুলো ইমিডিয়েটলি রিমুভ করার জন্য। সচিবালয়ে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা বলেছেন, ধর্ষণের মামলা জামিন অযোগ্য অপরাধ বলে গণ্য হবে। এসব মামলার বিচার ৯০ দিনের মধ্যে শেষ করতে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে শিগগিরই। রেপ হচ্ছে, এটা কোনোভাবেই অ্যাকসেপ্ট করা হবে না। এই সরকারের সকলে, এই সরকারের পুরা প্রশাসন এই মামলাগুলার বিচার দ্রুত নিষ্পত্তিকল্পে, সুবিচারী নিষ্পত্তিকল্পে ১৮০ দিন ছিল, সেটা আমরা ৯০ দিন করছি। ৯০ দিন করার পর এর আগে নিয়ম ছিল ১৮০ দিনের মধ্যে যদি বিচার না হয় তাহলে তার একটা জামিন পাওয়ার অধিকার জন্মায়। আমরা জামিন পাওয়ার অধিকারও রাখবো না। এদিকে সম্মিলিত সামরিক হাসপাতালে নির্যাতনের শিকার শিশুটির খোঁজ খবর নিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। পরে তিনি সচিবালয়ে বলেন, ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। দেশে কোথাও নারীর প্রতি কোনো সহিংসতা বা ধর্ষণের মতো ঘটনা ঘটে তাদের সম্পূর্ণভাবে আইনের আওতায় নিয়ে আসা হবে। তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। হাইকোর্টে বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল বলেন, শিশুটির পরিবারের পক্ষে মামলা পরিচালনা করবে বিএনপির আইনজীবী প্যানেল। মামলা ও চিকিৎসা সম্পূর্ণ খরচ বহন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার মা যে একটা মামলা দায়ের করেছেন, এই আইনগতভাবে বিএনপির পক্ষ থেকে সমস্ত আইনগত পদক্ষেপ এবং আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আইনজীবীদের যে একটা খরচ থাকে, সেই খরচটাও জনাব তারেক রহমান সাহেব ব্যক্তিগতভাবে বহন করবেন এবং স্বাস্থ্যগত মেডিকেলের সহায়তাও আছে। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। মাগুরায় ৮ বছরের শিশুর সঙ্গে যা করা হয়েছে তা পুরো মানবতার উপর ছুরিকাঘাত বলে মন্তব্য করেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ন্যায্য অধিকারের জন্য রাস্তায় নেমে শিক্ষকদের আন্দোলনও জাতির জন্য লজ্জার বলে মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত শিক্ষক প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। ধর্মীয় শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ করা সম্ভব নয় উল্লেখ করে শিক্ষকতা পেশাকে নেশা হিসেবে গ্রহণের তাগিদ দেন জামাতের আমির। এই সমাজে অনেক পাশবিক, হৃদয় বিদারক অনেক দৃশ্য দেখতে হয়, শুনতে হয়। মাগুরায় ৮ বছরের একটা শিশুর সাথে তার আপনজনেরা যে আচরণ করেছে, এটা গোটা মানবতার প্রতি তারা ছুরিকাঘাত করেছে। এটি হচ্ছে পশুত্বের শিক্ষা। এই শিক্ষা থেকে বের করে এনে আমাদের দেশে আমরা দিতে চাই আল্লাহর দেওয়া মানবিক শিক্ষা। বৈষম্য বিরোধী আন্দোলন চলার সময় উত্তরায় গণহত্যার অভিযোগে ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ ১০ আসামির তদন্ত প্রতিবেদন ১২ মের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম কথা জানিয়ে বলেন, জুলাই আগস্ট হত্যা মামলায় উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মুজিবুর রহমান ও উত্তরা জোনের এসি জাবেদ ইকবালকে একদিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। সকাল ১০টায় ট্রাইব্যুনালের সাবেক মেয়র আতিকুল ইসলাম, উত্তরা থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুল মিয়া, পশ্চিম থানা সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন সহ ১০ জনকে হাজির করা হয়। আমাদের দ্বিতীয় যে আইটেমটি ছিল সেটা ছিল উত্তরার রিলেটেড যে ঘটনা, জুলাই আগস্টের ম্যাসাকারের মামলা। সেখানে আমরা ২ মাসের তদন্ত রিপোর্ট দাখিলের জন্য সময় বৃদ্ধি করার আবেদন জানিয়েছি। আদালত সেটা মঞ্জুর করে ১২ই মে পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। ওই একই মামলায় ২ জন আসামি এডিসি ইকবাল এবং ওসি মুজিবুর রহমান উত্তরা পূর্ব থানার সাবেক ওসি, এই ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের তদন্ত সংস্থার কাছে একদিনের জন্য হস্তান্তরের জন্য যে আবেদন ছিল সেটিও আদালত মঞ্জুর করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ২ ভাগে বিভক্ত এখন রাজনীতির মাঠ। আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা চলছে বলেও সন্দেহ করছে বিএনপি। এরই মধ্যে গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, সেকেন্ড রিপাবলিক ও জুলাই ঘোষণাপত্র ঘিরে সময় ক্ষেপণের আয়োজন করা হচ্ছে বলে মনে করেন দলটি। সরকারের উপর আস্থা হারালে সেটা হবে জাতির জন্য দুর্ভাগ্যজনক। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নারীর প্রতি সহিংসতা, উগ্রপন্থীদের উত্থান, চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধির পেছনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফিলতির পাশাপাশি আওয়ামী লীগের দোসররাও যুক্ত আছে বলে কয়েকটি ঘটনায় দেখা গেছে। এরই মধ্যে একসঙ্গে গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন আয়োজন ইস্যুতে কোনো ধরনের জাতীয় ঐক্য হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমাদের কথা পরিষ্কার, এখানে কোনো জাতীয় ঐক্যমত এই বিষয়ে হয়তো হবে না। রাজনৈতিক দলগুলোর আস্থা হারাতে না চাইলে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মনে করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এবং সেই আস্থা যদি ভেঙে যায় সেটা হবে দুঃখজনক, সেটা কেউ চায় না। এবং এই জন্য আমরা সরকারকে সমর্থন করে যাচ্ছি। আমরা আশা করব তারা সেই আস্থা হারাবে না। সেই আস্থা হারালে জাতির জন্য দুর্ভাগ্যজনক আরেকটি অবস্থার সৃষ্টি হবে। সরকারের ছাত্রদের প্রতিনিধি রেখে নতুন দল জাতীয় নাগরিক পার্টি গঠনকে সন্দেহের চোখে দেখছেন শামসুজ্জামান দুদু। এই সরকার ছাত্রদের সরকার বলে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন।
তো এই সরকার ছাত্রদের সরকার হলে ছাত্ররা যদি রাজনৈতিক দল গঠন করে তাহলে অন্য রাজনৈতিক দলের সরকার না কি এটা, যাতে বিতর্ক এড়িয়ে মানে এই সরকারকে দিয়ে ভালো কাজ করানো যায়। আমার মনে সবার এই উদ্যোগের দিকে থাকা উচিত। অন্তর্বর্তী সরকার যদি অনির্দিষ্ট মেয়াদে ক্ষমতায় থাকার চেষ্টা করে তাহলে দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে বলে আশঙ্কা হাফিজউদ্দিন আহমেদের। যদি তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দেন কোনো কারণে, তাহলে তো আমাদেরকে বসে চিন্তা ভাবনা করতে হবে। বিএনপি এবং তার মিত্র দলগুলো বসে পরবর্তী কর্মসূচি সম্পর্কে চিন্তা ভাবনা করবে। এই ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন দিলে জনগণ একটা নির্বাচিত সরকার পাবে। নির্বাচিত সরকারের শক্তি অন্যরকম, তারা দেশের যাবতীয় সমস্যার সমাধান করার জন্য অতীতে যে কোনো সরকারের চেয়ে আরো বেটার উদ্যোগ নেবেন বলে আমরা আশা করি। বিএনপির সন্দেহ সত্যি হলে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব বাড়বে বলে মনে করেন বিএনপির শীর্ষ নেতারা। তাতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ অস্থিরতার সুযোগ পাবে বলেও ধারণা তাদের। না থাকলে দুইটা তিনটা পাবে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। ভারতে বসে বাংলাদেশকে ধ্বংস করার চক্রান্ত চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা, আর সে কাজে ব্যবহৃত হচ্ছে দেশ থেকে লুট করা অর্থ, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। রাজধানীর আইটিইবি ভবনে ঢাকাস্থ লালমোহন জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে ইফতার মাহফিলে একথা বলেন তিনি। শেখ হাসিনার আমলে ইউপি চেয়ারম্যান ও 15,000 কোটি টাকার মালিক হয়েছে উল্লেখ করে হাফিজউদ্দিন বলেন, দেশের স্বাধীনতা ও স্বার্থ অক্ষুণ্ণ রাখতে সবাইকে কাজ করতে হবে। তাদের অবৈধ অর্থ এবং তাদের আরও সাহায্যকারী দেশ আছে, তারাও তাদেরকে নানাভাবে অর্থবিত্ত যোগান দেয়। এটি দিয়ে বাংলাদেশকে ধ্বংস করার জন্য শেখ হাসিনা এখন উঠে পড়ে লেগেছে। আমাদের দেশ শান্তিতে থাকুক, আমাদের প্রতিবেশী কখনোই চায় না, কিন্তু সবার উপরে দেশ। আমাদের দেশের যাতে কল্যাণ হয়, দেশের স্বার্থে যাতে আপনাদের দ্বারা সাধিত হয়, এই জন্য আমরা সবাই মিলে যেতে চেষ্টা করব। বাংলাদেশের যৌথ উদ্যোগে অপরিশোধিত তেল শোধনাগার সহ অন্যান্য খাতে বিনিয়োগে কুয়েতের প্রতি আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। রবিবার রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কুয়েতের নতুন রাষ্ট্রদূত আলী তুনিয়ান আব্দুল ওয়াহাব হামাদার সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের তরুণদের অন্তর্ভুক্ত করে বিনিয়োগের অনেক সুযোগ রয়েছে। এ সময় রাষ্ট্রদূত দেশটির প্রধানমন্ত্রীর পক্ষে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে বলে জানান। বলেন, বাংলাদেশের সঙ্গে কাজ করতে কুয়েত আগ্রহী। বৈঠকে জ্বালানি, খাদ্য নিরাপত্তা, বাংলাদেশি শ্রমিকদের কাজের পরিবেশ নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি প্রকাশ করেন। দুদকের আবেদনের প্রেক্ষিতে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে সামিট গ্রুপের 191টি ব্যাংক হিসেবে থাকা 42 কোটি টাকা অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান ও তার পরিবারের সদস্যদের নামে এসব ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। এছাড়া দুদকের আবেদনের প্রেক্ষিতে নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আমিনুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা 73টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব অ্যাকাউন্টে 98 কোটি 94 লাখ টাকা আছে। এছাড়া 6 কোটি 50 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও 51টি ব্যাংক হিসেবে 12 কোটি 69 লাখ টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগ সাবেক ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুল রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।